আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আরেকটা নতুন ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের লেকচার নম্বর 12। তো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে ভেদাঙ্ক বিশ্লেষণ। এটা আমাদের রেফারেন্স বইয়ের চতুর্থ চ্যাপ্টার। তো আমরা শুরুতেই চ্যাপ্টার থেকে কিছু বেসিক জিনিস জেনে নেব, যেই বেসিক জিনিসগুলো সাধারণত 1 নম্বরের জন্য ক বিভাগে এসে থাকে অনেক সময়, আর যদি নাও এসে থাকে এই চ্যাপ্টারটি শুরু করার আগে কিন্তু আমাদেরকে এই বেসিক জিনিসগুলো এমনিতেই জেনে নিতে হবে। তো চলো আমরা শুরু করি। তো ভেদাঙ্ক বিশ্লেষণের ইংরেজি নাম হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। এটাকে আমরা মূলত অ্যানোভা নামেই চিনি। তো নিশ্চয়ই আমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে অ্যানোভা শব্দটার সাথে পরিচিত ছিলাম। তো আমরা এখন আবার নতুন করে সেই অ্যানোভাটাকেই শিখব, কিন্তু আরেকটু মডিফাই করে, আরেকটু বড় আকারে, এবং কিভাবে প্রশ্নমালা সলভ করতে হয় সেটাও কিন্তু আমরা দেখব। তো এই চ্যাপ্টারের উপরে আমি প্রধানত 2টি ক্লাস তোমাদেরকে নিব। এই 2টি ক্লাসের মধ্যে আমি থিওরিটিক্যাল পার্টটা এবং ম্যাথমেটিক্যাল পার্টটা, 2টা পার্টকেই কিন্তু টাচ করব, এবং তোমাদের বাড়ির কাজ দিব, এবং সেটা বাড়িতে প্র্যাকটিস করার পরে তোমাদের কোন ধরনের সমস্যা ফেস করেছো তোমরা, সেটার উপরেও কিন্তু দরকার হলে আমি আরেকটা সলভ ক্লাস নিয়ে নেব। তো চলো আমরা ভেদাঙ্ক বিশ্লেষণটাকে আরেকটু ভালো করে জানি। তো ভেদাঙ্ক বিশ্লেষণ জিনিসটা কি? এই যে অ্যানোভাটা সর্বপ্রথম হচ্ছে প্রণয়ন করেন R.A. ফিশার। তো R.A. ফিশারের মতে অ্যানোভা জিনিসটা হচ্ছে 3 বা ততোধিক সমগ্রকের গড় যে সমান হবে, এবং সেটা সত্যি সমান হবে কি না সেটা যাচাইয়ের পদ্ধতিটাকেই কিন্তু তিনি ভেদাঙ্ক বিশ্লেষণ হিসেবে দেখিয়েছেন। এবং ভেদাঙ্ক বিশ্লেষণ অথবা অ্যানোভা টেস্টের জন্য তিনি যে বিন্যাসটি ব্যবহার করেছেন সেই বিন্যাসটির নাম হচ্ছে এফ বিন্যাস। তো ভেদাঙ্ক বিশ্লেষণে কিছু অনুমিতি আছে। এই অনুমিতিগুলোর মধ্যে প্রধান হচ্ছে 3টা অনুমিতি। এই অনুমিতিগুলো হচ্ছে স্বাভাবিকতা, যেটা নর্মালিটি, সমজাতীয়তা অথবা হচ্ছে হোমোজেনিটি, ভ্রান্তির স্বাধীনতা অথবা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অব ইরর। তো এই জিনিসগুলো কি? ধরো, স্বাভাবিকতা বা নর্মালিটি বলতে আমরা কি বুঝি? নর্মালিটি হলো যে প্রতিটি নমুনা পরিমিত সমগ্রক হতে চয়ন করা হয়। আর এই যে প্রতিটি সমগ্রক এবং প্রতিটি নমুনা অথবা হচ্ছে প্রতিটি গ্রুপের যে মানগুলো থাকে সেই মানগুলো কিন্তু পরিমিতভাবে বিন্যস্ত হবে। তো এই যে নর্মালিটি, এখানে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যে প্রতিটি নমুনা পরিমিত সমগ্রক হতে চয়ন করা হবে এবং এটা পরিমিতভাবে বিন্যস্ত থাকবে। সেটাকেই আমরা বলবো নর্মালিটি বা স্বাভাবিকতা। পরিমিতভাবে বিন্যস্ত। এরপরে আমাদের 2 নম্বরে আছে সমজাতীয়তা বা হোমোজিনিটি। সমজাতীয়তা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যে সমস্ত সমগ্রক হতে নমুনাকে চয়ন করা হয় সে সমস্ত সমগ্রকের গড় মানসমূহ এবং ভেদাঙ্ক পরস্পর সমান হবে। অর্থাৎ যে সমগ্রক থেকে আমরা নমুনাটা নিচ্ছি সেই সমগ্রকের গড় মানসমূহ এবং ভেদাঙ্কের মানসমূহ কিন্তু পরস্পর সমান হবে, যেটাকে আমরা সমজাতীয়তা বা হোমোজিনিটি বলছি। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে গড় মানসমূহ, সমগ্রকের গড় মানসমূহ এবং ভেদাঙ্কের মান হচ্ছে পরস্পর সমান হবে। যেমন ধরো, সমগ্রকের গড় সমান সমান ভেদাঙ্ক। এরপরে আমাদের 3 নম্বরে রয়েছে ভ্রান্তির স্বাধীনতা। ভ্রান্তির স্বাধীনতা অথবা ইন্ডিপেন্ডেন্স অফ ইরর বলতে আমরা বুঝি প্রতিটি মানের ভ্রান্তি, অর্থাৎ নিজ গ্রুপের গড় মান হতে প্রতিটি মানের ব্যবধান কিন্তু স্বাধীন হবে। তো প্রতিটি মানের ব্যবধান স্বাধীন। সাধারণত 3 নম্বরের সাধারণত আমাদের যে
খ বিভাগ থাকে যেখানে 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়, সেখানে কিন্তু অনেক সময় এই প্রশ্নটা এসে থাকে যে ভেদাঙ্ক বিশ্লেষণ কি অথবা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স কি, সেখানে সংজ্ঞা হিসেবে কিন্তু আমরা এটা দিতে পারি। এরপরে হচ্ছে ভেদাঙ্ক বিশ্লেষণের অনুমিতি সমূহ আলোচনা করো, এরকম কিন্তু ছোট প্রশ্ন থাকতে পারে, সেখানে কিন্তু আমরা ছোট করে এই যে অনুমিতিগুলোকে কিন্তু ব্যাখ্যা করতে পারি। এরপরে আছে ভেদাঙ্ক বিশ্লেষণের শ্রেণী বিভাগ। তো ভেদাঙ্ক বিশ্লেষণের আমাদের আসলে কয়টি শ্রেণী আছে? 2টি শ্রেণী আছে। একটি হচ্ছে একমুখী শ্রেণী, আরেকটি হচ্ছে দ্বিমুখী শ্রেণী। তো একমুখী শ্রেণী বলতে আমরা কি বুঝি? একমুখী শ্রেণী হলো কোনো তথ্য সারণীকে কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি আমরা শ্রেণীবিন্যাস করি সেটা কিন্তু একমুখী শ্রেণীকরণ হবে। অর্থাৎ কোনো একটি বিশেষ বৈশিষ্ট্য, কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি শ্রেণীবিন্যাস করা হয় তাহলে কিন্তু তাকে একমুখী শ্রেণীকরণ বলা হবে। আবার যে দ্বিমুখী শ্রেণীকরণ সেটা হচ্ছে কোনো তথ্য সারণীকে দুইটি বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন শ্রেণীবদ্ধ করা হয় তখন কিন্তু তাকে দ্বিমুখী শ্রেণীবিভাগ বলে। কয়টি শ্রেণী? 2টি বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন আমরা শ্রেণীবদ্ধ করি তখন হচ্ছে দ্বিমুখী শ্রেণী বিন্যাস অথবা শ্রেণীকরণ অথবা শ্রেণী বিভাগ। এখন যে দ্বিমুখী শ্রেণী বিভাগ বা দ্বিমুখী ভেদাঙ্ক বিশ্লেষণে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। তো এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে একমুখীতে কতগুলো ধাপ রয়েছে? একমুখীতেও প্রায় দ্বিমুখীর মতো সমান সমান ধাপ রয়েছে, কিন্তু একমুখীটা অত বেশি বৈজ্ঞানিকভাবে কিন্তু অতখানি গ্রহণযোগ্য না, দ্বিমুখীটা যত বেশি গ্রহণযোগ্য। তো দ্বিমুখী শ্রেণীকরণে আমরা যে প্রধান বৈশিষ্ট্যগুলো বা প্রধান ধাপগুলো যে বিশ্লেষণে আমরা দেখে নিতে যাচ্ছি সেই ধাপগুলো আমরা একবার পড়ে নেই। আমাদের শ্রেণী বিন্যাস যখন আমরা করব, যখন আমরা ম্যাথে চলে যাব তখন কিন্তু আমাদের এই ধাপগুলো মনে রাখতে হবে এবং এই ধাপের উপরে নির্ভর করেই কিন্তু আমরা একটা অঙ্ককে সলভ করতে পারবো। তো এই ধাপগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে এবং এটা মনে রাখতে হবে যে কোন ধাপে আমরা আসলে কি কাজ করছি, একটা ফলাফল বা একটা মন্তব্য করার জন্য কোন ধাপে কোন কাজটা করে নিচ্ছি। তো চলো আমরা দেখি প্রথম ধাপে কি আছে। প্রথম ধাপে আছে নাস্তি কল্পনা ঠিক করে নিতে হবে। নাস্তি কল্পনা আর হচ্ছে বিকল্প কল্পনা, এই দুইটাকে কিন্তু আমরা প্রথম ভাগে ঠিক করে নেব, যেটাকে আমরা নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে জানি। তো একটা মন্তব্যকে অথবা একটা তথ্যকে আমরা প্রথম ধাপে নাস্তি কল্পনা কি হবে সেই তথ্যটার সেটা কিন্তু কল্পনা করে নিতে হবে বা ধরে নিতে হবে। শুরুর দিকে তোমাদের কাছে জিনিসগুলো নতুন লাগবে, কিন্তু আমরা যখন অঙ্কে চলে যাব তখন কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা মনে রাখো প্রথম ধাপ হচ্ছে নাস্তি কল্পনা ঠিক করে নেওয়া। নাম্বার 2 অথবা দ্বিতীয় ধাপ হচ্ছে তাৎপর্য স্তর ঠিক করে নিতে হবে। অর্থাৎ আমরা যে সিগনিফিকেন্স লেভেলটা সেটা সেই তাৎপর্য স্তরটাকে আমরা ঠিক করে নিব। হতে পারে সেটা 5%, 10%, যাই হোক না কেন আমরা তাৎপর্য স্তরটা ঠিক করে নিব। 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের এফ যাচাইয়ের মান নির্ণয় করে নিতে হবে। এফ যাচাই যেটা হচ্ছে এফ টেস্টের মানটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। এই ধাপটা কিন্তু অনেক বড় এবং এখানে আমরা অনেকগুলো জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে, যেমন তথ্য মানসমূহের সমষ্টি। তথ্য মানসমূহের সমষ্টি আমরা বের করব টি ইজ ইকুয়াল টু, এই সূত্রগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। তো তথ্য মানসমূহের সমষ্টি সমান সমান টি ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই। তো এইটার মান আমরা বের করে নিব। এরপরে শুদ্ধিকরণের উপাদানের মান বের করার সূত্র হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। আন্তঃকলাম সমূহের বর্গের সমষ্টি হচ্ছে এস এস সি ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই জিনিসগুলো কিন্তু আমাদের সহজ হয়ে যাবে যখন আমরা অঙ্কে চলে যাব। এরপরে আছে আন্তঃসারী সমূহের বর্গের সমষ্টি। আন্তঃসারী সমূহের বর্গের সমষ্টি আমরা বের করি সাম অফ স্কোয়ার, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে সাম অফ স্কোয়ার কলাম, যেটা এস এস সি সাম অফ স্কোয়ার কলাম।
আর যেটা SSR অর্থাৎ অন্তঃসারী সেটা হচ্ছে সাম অফ স্কোয়ার রো ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। এরপরে যেটা আছে সাম অফ টোটাল স্কোয়ার যেটা আছে SST, সেটার মান হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই এন। এরপরে হচ্ছে আন্তঃকলাম গড় বর্গ সমষ্টি, এটা হচ্ছে MSC ইজ ইকুয়াল টু SSC ডিভাইডেড বাই C মাইনাস 1। এরপরে আছে আন্তঃসারির গড় বর্গ সমষ্টি অথবা এই যে মিন স্কোয়ার রো, ঠিক আছে, এটা হচ্ছে অন্তঃসারির গড় বর্গ সমষ্টি। তো মিনটা আমরা এখানে বের করব, যেটা কিনা SSR ডিভাইডেড বাই R মাইনাস 1। এরপরে আছে আন্তঃকলাম ও আন্তঃসারির ক্ষেত্রে যাচাই নমুনাজ মান F নির্ণয় করতে হবে। এখানে আন্তঃকলামের ক্ষেত্রে F সমান সমান MSC ও MSE এর অনুপাত, আর আন্তঃসারির ক্ষেত্রে হচ্ছে MSR ও MSE এর অনুপাত। দুই জায়গাতেই কিন্তু MSE যেটা এক্সিস্টেন্স মান সেটা কিন্তু সমান থেকে যাবে, শুধু কলামের ক্ষেত্রে MSC এবং রোয়ের ক্ষেত্রে MSR হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এরপরে চলো আমরা ধাপ 4 নম্বর ধাপে আমাদের কি আছে। 4 নম্বর ধাপে আছে আমাদের অ্যানোভা টেবিল, অর্থাৎ অ্যানোভা টেবিলটা কি সেটা আমরা এই 4 নম্বর ধাপে দেখে নিব। অ্যানোভা টেবিল আমি তোমাদের জন্য এখানে একটা এঁকে রেখেছি, দেখো এই টেবিলটা কিন্তু আমাদের পরীক্ষার সময় একে মান নির্ণয় করে এইরকম টেবিলের মাধ্যমেই কিন্তু আমাদেরকে পুরো অঙ্কটাকে সাজিয়ে দেখাতে হবে। তো অ্যানোভা টেবিলের আমাদের কিছু কলাম আছে এবং কিছু রো আছে। তো আমরা দেখে নেই যে কলামগুলো কি কি। কলামগুলো হচ্ছে ব্যবধানের উৎস। ব্যবধানের উৎসে আমরা কি কি জিনিস দেখাচ্ছি? আন্তঃকলাম, আন্তঃসারি, অবশিষ্ট এবং মোট। এরপরের কলামে আছে বর্গ সমষ্টি, সাম অফ স্কোয়ার যেটা SS। তো বর্গ সমষ্টিতে আমরা আন্তঃকলামের জায়গায় দেখাচ্ছি SSC, আন্তঃসারিতে SSR, অর্থাৎ SSC মানে হচ্ছে সাম অফ স্কোয়ার কলাম, SSR হচ্ছে সাম অফ স্কোয়ার রো, এবং অবশিষ্ট হচ্ছে সাম অফ স্কোয়ার এক্সিস্ট করে যে বাকিটা এক্সিস্টেন্সটা ওইটা। এরপরে আছে সাম অফ স্কোয়ার টোটাল। এরপর পরের কলামে আছে স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম। কলামে C স্ট্যান্ডস ফর কলাম, C minus 1, R স্ট্যান্ডস ফর রো, R minus 1, এবং যখন আমরা অবশিষ্টটা দেখাতে যাচ্ছি তখন C minus 1 ইন্টু R minus 1, এবং মোট যখন দেখাচ্ছি তখন R ইন্টু C minus 1। এরপরে আছে গড় সমষ্টি অর্থাৎ মিন অফ স্কোয়ার, মিন অফ সাম স্কোয়ার। তো মিন অফ সাম স্কোয়ারের কলামে আছে SSC ডিভাইডেড বাই C minus 1, MSR অর্থাৎ হচ্ছে মিন অফ সাম স্কোয়ার রো ইজ ইকুয়াল টু SSR ডিভাইডেড বাই R minus 1, এবং যেটা MSC অর্থাৎ যেটা অবশিষ্ট আছে সেটাতে কিন্তু দেখাচ্ছি আমরা SSC ডিভাইডেড বাই R minus 1 ইন্টু C minus 1, অর্থাৎ যখন আমরা MSCটাকে দেখাচ্ছি তখন কিন্তু আমরা এই পুরো জিনিসটাকে SSE পুরো জিনিসটাকে কিন্তু আমরা C minus 1 ইন্টু R minus 1 থেকে কিন্তু আমরা এখানে ডিভাইড করে দেখাচ্ছি যখন আমরা গড় সমষ্টি বের করছি। অর্থাৎ বর্গ সমষ্টিটাকে আমরা স্বাধীনতার মাত্রা দিয়ে যখন ভাগ করছি তখন কিন্তু আমাদের গড় সমষ্টিটা বের হচ্ছে। এবং এখানেও কিন্তু আমরা সেম কাজটা করেছি আন্তঃকলামের ক্ষেত্রে, যখন আমরা SSCটাকে কিন্তু C minus 1 থেকে ভাগ করেছি। এরপরে যখন আমরা নমুনাজ মান বের করতে যাচ্ছি, F যাচাই করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা F সমান সমান MSC ডিভাইডেড বাই MSE দিয়ে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ এই MSCটা আমরা কোথায় পাচ্ছি? সেটা হচ্ছে কিন্তু আমাদের এই MSCটা, অর্থাৎ মিন অফ সাম স্কোয়ার কলাম, যেটা এই যে মানটা আমরা পাবো এই দুইটা ভাগ করার পরে
এই যে SSCটাকে যখন আমরা C-1 থেকে ডিভাইড করব তখন হচ্ছে আমরা মান পাবো MSC এর। MSC এর মানটাকে আমরা MSE এর মান দিয়ে আবার যখন ভাগ করব তখন কিন্তু আমরা F এর একটা মান পেয়ে যাব, সেটা হবে F এর নির্ণীত মান, সেটা হবে এই টেবিল থেকে নির্ণয় করা মান। আবার এখানে MSR যেটা হচ্ছে কিনা মিন অফ সাম স্কোয়ার রো, এই মিন অফ সাম স্কোয়ার রোটাকে আমরা পাবো যখন আমরা সাম অফ স্কোয়ার রো টাকে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করব তখন কিন্তু আমরা এই জিনিসটা পাবো। আবার এই জিনিসটাকে এখানে এনে যখন আমরা এই যে MSE যেটা কিনা আমরা অবশিষ্ট থেকে পেয়েছিলাম সেটা দিয়ে যখন ভাগ করব তখন কিন্তু আমরা একটা মান পাবো, এই মানটার নাম হচ্ছে নির্ণীত মান, নির্ণীত এফ এর মান। ঠিক আছে, দেখো আমরা কিন্তু দুইটাতেই MSCকে এবং MSR দুইটাকেই কিন্তু আমরা MSE দিয়ে ভাগ করেছি, কারণ এটা দুইটারই অবশিষ্ট অংশ। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা অ্যানোভা টেবিল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, এবং এরপরে যখন আমরা একটা নির্ণীত মান পেয়ে যাব, এই টেবিল থেকে যখন আমরা একটা নির্ণীত মান পেয়ে যাব যেটা কিনা এফ এর মান, সেই মানটাকে আমরা কম্পেয়ার করব এফ এর টেবিলের মানের সাথে, যেই টেবিলের মানটা আমাদের বইয়ের পেছনে দিয়ে দেয়া আছে, সেই টেবিলের মান অথবা সারণীকৃত মান যেটাই আমরা বলি না কেন, টেবিল মানটাকে কিন্তু আমরা অনেক সময় সারণীকৃত মান বলি। এই সারণীকৃত মানটার সাথে আমরা যখন এই নির্ণীত মানটাকে কম্পেয়ার করব তখন কিন্তু আমরা একটা মন্তব্য করতে পারবো, যেই মন্তব্যটা দিয়েই কিনা আমরা এইটা প্রমাণ করতে পারবো যে আমরা যেটা ধরেছিলাম, এই যে নাস্তি কল্পনা যেটা আমরা ধরেছিলাম, যেটা নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা যেটা ধরেছিলাম, সেটা কতখানি তাৎপর্যপূর্ণ, সেটা কি ঠিক আছে নাকি আমরা নাল হাইপোথিসিসটার পক্ষেই কি রায়টা আসছে নাকি হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা অ্যাকসেপ্ট করব, তো সেটাই আমরা এই মন্তব্যটা থেকে বের করতে পারবো। তো এই টেবিলটা মনোযোগ দিয়ে তোমাদেরকে পড়তে হবে, কয়েকবার বাসায় এই টেবিলটা তোমরা লিখবে, কারণ পরীক্ষাতে এই টেবিলটা অবশ্যই মনে রাখতে হবে এবং লিখতে হবে। আর তার আগে বাকি অঙ্কটার জন্য তোমাদের অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে, ধাপগুলো প্রথমে মনে রাখতে হবে। আমরা টোটাল কয়টা ধাপ করছি, কয়টা ধাপ করার পরে আমরা অ্যানোভা টেবিলে পৌঁছাচ্ছি, আমরা 4টা ধাপ করার পরে কিন্তু অ্যানোভা টেবিলে পৌঁছাচ্ছি। প্রথম 2টা ধাপ একদমই সহজ এবং 3 নাম্বার ধাপেই কিন্তু আমরা সব কিছু অঙ্কটা করে নিচ্ছি। তো এই 3 নাম্বার ধাপে যে সূত্রগুলো আছে এগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, এটার আর কোনো বিকল্প নেই। তো 3 নাম্বার ধাপ থেকে আমরা এরপরে এই সূত্রে যে মানগুলো আমরা পাবো সেই মানগুলোই কিন্তু আমরা 4 নাম্বার ধাপে গিয়ে টেবিলে প্রতিস্থাপন করব। তো সেই মান থেকে আমরা কিন্তু এফ এর নমুনাজ মান বের করে সেইটাকে আমরা এফ এর টেবিল মানের সাথে এফ এর নির্ণয় করা মানকে কম্পেয়ার করে আমরা একটা মন্তব্যে পৌঁছাতে পারবো, দেন কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। তো তোমাদের জন্য বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা খুব ভালো করে এই সূত্রগুলো পড়ে ফেলবে, ধাপগুলো মনে রাখবে এবং অ্যানোভা টেবিলটাকে কিভাবে সাজাতে হবে, কয়টা কলাম থাকবে, কয়টা রো থাকবে এবং কোন রোতে কোন কলামে কি আছে সেটা ভালো করে বাসায় বসে পড়ে নিবে। এবং এর পরবর্তী ক্লাসে অর্থাৎ 13 নম্বর লেকচারে আমরা কিন্তু একটা অঙ্ক সলভ করব এবং সেই অঙ্কটা সলভ করার পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই ধাপ এবং এই টেবিলগুলো আসলে কি বোঝাতে চেয়েছে। তো আশা রাখছি তোমরা ভালো করে পড়বে এবং নেক্সট ক্লাসে একটা অঙ্ক করার পরে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার থেকে আমি বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেটা দেখলাম যে এই ধরনের অঙ্কই বেশি এসে থাকে। তো এই ধরনের অঙ্ক একটা কিন্তু গ বিভাগে 10 নম্বরের জন্য এসে থাকে এবং এই অঙ্কের সাথে হয়তো একটা ছোট সংজ্ঞা জুড়ে দেয়া থাকতে পারে এবং তাতেই কিন্তু 10 নম্বরের একটা অঙ্ক হয়ে যেতে পারে। তো আশা রাখছি তোমরা এটা পড়বে এবং নেক্সট ক্লাসে আমাদের আবার কথা হবে, আমরা অঙ্ক করব।
তো তোমরা কে কোথায় কেমন অবস্থায় আছো, তোমাদের সময় কেমন কাটছে, এবং এই যে ছুটির একটা লম্বা সময় তোমরা বাসায় কাটিয়েছো, তোমরা এই লম্বা সময়টা কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। আশা রাখছি তোমরা সব সময় শেখার উপরে আছো, কিছু না কিছু শিখছো, এবং অবশ্যই তোমাদের একাডেমিক পড়াশোনা বাড়িতে বসেই চালিয়ে যাচ্ছ। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে কথা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।